পরের গুরুভার বহন করে হালকা করে দেবার বাসনা তার বক্ষে চাগার দেয়। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে যান। স্বাভাবিক হেঁড়ে গলাকে যত দূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন। দাও, ওই বোঝা আমায় দাও, আমি তোমার বাড়িতে বই দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে তাকায় ও বলে, তুমিই বুঝি সেই লোক? আমি কি? হর্ষবর্ধন ঘাবড়ে যান। কি বলছো? পচার মার কাঁক থেকে গুড়ের নাগড়ি নিয়ে পগার পার করেছিলে তুমি তো? 7 দিনও হয়নি যে গো, এর মধ্যেই ভুলে গেছ? আমি কেন পালাবো? হর্ষবর্ধনের ধোকা লাগে। বাহ, বাড়ি বই দিয়ে আসছি এই বলে যেমন আমার গায়ে পড়ে এসেছে গো। পচার মার কান্নার 7 রাত্রির পাড়ার কারো ঘুম হয়নি আমাদের। নমস্কার বন্ধুরা, গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ব শিবরাম চক্রবর্তীর লেখা গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প হর্ষবর্ধনের বিড়ম্বনা। লেখক শিবরাম চক্রবর্তী। বাড়ি ফিরেই হর্ষবর্ধন গোবরাকে ডেকে বললেন, এইমাত্র একটা স্কাউ বয়েটের সঙ্গে ভাব হলো। স্কাউ বয়েট? সে আবার কি? স্কাউ বয়েট তাও জানিস নে? এই যারা পরের উপকার করে বেড়ায় তারাই হলো স্কাউ বয়েট। স্কাউ বয়েট? আরে অদ্ভুত নাম তো। গোবর্ধন বিস্মিত হয়ে প্রশ্ন করে, কথাটার মানে কি দাদা? মানে আর এমন শক্ত কি? ইংরেজি কথার যা মানে হয় তাই। স্কাউ মানে হলো গে গরু, আর বয়েট মানে... গোবর্ধন এবার নিজের মধ্যে খোঁজাখুঁজি লাগায়। বয়েট মানে বয়াটে নয় তো? বয়াটে গরু, তার মানে? হর্ষবর্ধন বেশ একটু অবাক হন। গরু আবার বয়াটে কি? অর্থাৎ যেসব গরু একেবারে বুয়ে গেছে, গোবর্ধন বাতলে দেয়, 12টা বেজে গেছে যাদের। তা তো বুঝলাম, হর্ষবর্ধন বলেন, কিন্তু গরু কেন হতে যাবে? ছোট্ট একটা ছেলে। একসঙ্গে এক ট্রামে এলাম এতক্ষণ। দিব্যি খাকি রঙের হাফ প্যান্ট, খাসা পোশাক পরে গলায় রুমাল জড়িয়ে পরের উপকার করতে বেরিয়েছে, কিন্তু ছেলেটা যে স্কাউ বয়েট তা আমি টের পাইনি। কি করে পাবো? একটা ছেলে পাশে বসে চলেছে এই জানলাম ঢের পরে, যখন মরতে বেঁচে গেছি তখন। আরেকটু হলেই ট্রামে কাটা পড়ে গেছিলাম আর কি। সেই স্কাউ বয়েটটাই তো বাঁচিয়ে দিলে। মানুষের উপকার করা ওদের নিয়ম কি না? বাহ, সত্যি ভারী উপকারী তো ছেলেটা। আর সব ছেলের মতো নয় তো। যা বলেছিস। আমি তাই ঠিক করেছি আমিও একটা স্কাউ বয়েট হব। যাকে পাবো, যাদের পাকড়াতে পারবো তাদের উপকার করে দেবো। দেবই? তুই কি বলিস? স্কাউ বয়েটের পোশাক তো চাই। পোশাক কই তোমার? না, সে পোশাক আমার পোষাবে না।
মার্কা মারা কাউবয় নাই বা হলাম, এমনি লোকের উপকার করা যায় না? ধরে বেঁধে করা যায় না কি? করলে কি ক্ষতি? পরদিন সকালে ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের টনক নড়ল। আগের দিনের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল তার। হ্যাঁ, আজই তো, আজ থেকেই আমি পরের উপকারে লাগবো। বেকার জীবন কোনো কাজের না। জোপ পেলেই কারো না কারো, কিছু না কিছু, একটা না একটা উপকার আমি করবই, করতেই হবে, নইলে জীবন ধারণই বৃথা। হঠাৎ হর্ষবর্ধনের খেয়াল হলো, আচ্ছা, বাড়ি থেকে আরম্ভ করলে কেমন হয়? গোবর্ধন থেকেই শুরু করলে মন্দ কি? নিজের ভাইকেই প্রথমে পর বিবেচনা করে পরোপকারের হাতেখড়ি হোক না কেন, তারপর পরের ভাইরা তো পড়েই আছে, খুশি মতো করলেই হলো। হর্ষবর্ধন হাতের পাঁচ ধরেই আগে টান মারেন। গোবরা, গোবরা রে, এই গোবরা, গেল কোথায় হতভাগা? আশ্চর্য, তিনি উপকার করবেন হাত ধুয়ে বসে আছেন, অথচ যার উপকার হবে তারই কিনা পাত্তা নেই। দেখো দেখি কাণ্ড। হাঁক ডাক পড়তেই গোবরা এসে হাজির। এই সকালে এত ডাক পাড়াপাড়ি কিসের শুনি? আমি ভাবছি তোর একটা উপকার করলে কেমন হয়। হ্যাঁ, দাদার গুরুগম্ভীর মুখ থেকে বেরোয়। আমার আবার কি উপকার করবে? গোবরা আকাশ থেকে পড়ে। আমার কেন? এবং খুব ভীত হয়। করতে হয়, তুই বুঝিস নে। যা, এখন একটা চেলা কাঠ নিয়ে আয়, আগে নিয়ে আয় বলছি। চেলা কাঠ কি হবে? আরো অবাক হয় গোবরা। আনলেই টের পাবি। দুর্বহ দায়িত্বের মোট মাথায় করে হর্ষবর্ধনের সারা মুখ তখন গুমোট। হাতে নাতেই দেখিয়ে দেবো। চেলা কাঠটা হাতিয়ে নিয়ে দাদা বলেন, আচ্ছা, তোকে যদি আজ থেকে কেবল পিঠে করে বই নিয়ে বেড়াই, সেটা কি খুব উপকার হবে না? আমাকে পিঠে করে? কেন পিঠে কেন? বাহ, চলতে ফিরতে তোকে তাহলে বেগ পেতে হয় না? হাঁটা চলায় কত না কষ্ট তোর। তার বদলে কেউ যদি তোকে কাঁধে করে বই নিয়ে বেড়ায়, মন্দ কি? গোবর্ধন ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। বলতে পারি না, তা হয়তো একরকম মজাই হবে। তাই ভাবছি আজ থেকে তোকে পিঠে বই নিয়ে বেড়াবো। দিন রাত তুই আমার পিঠে পিঠেই থাকবি। বড় বড় দেবতার যেমন পীঠস্থান থাকে, তেমনি আমার পীঠস্থানে তোকে প্রতিষ্ঠা করব। কেমন? এতখানি দেবত্বের প্রলোভনও গোবর্ধনকে প্রলুব্ধ করতে পারে না। সে আপত্তির সুর তোলে। কিন্তু সেটা কি খুব ভালো হবে? কেন হবে না? তোর উপকার হবে, তোর ভালো করা হবে, অথচ ভালো হবে না সে কেমন কথা? একটু আধটু মাঝে মাঝে চাপতে পেলে মন্দ হয় না, কিন্তু দিন রাত। তথাপি গোবর্ধনের কিন্তু কিন্তু যায় না। তাহলে আর কি? তাহলে আগে তোকে খোড়া হতে হয়। এই যা, পাওয়ালা কাউকে তো পিঠে বই বেড়ানো ভালো দেখায় না, মানায়ও না তেমন। সেটা আর কি এমন উপকার করা হলো? খোঁড়া মানুষকে যে পিঠে তুলে নেয়, সেই তো যথার্থ দয়ার্দ, সত্যিকারের উপকারী সেই তো। সে কথা ঠিক দাদা, গোবর্ধন সায় দেয়। আমার চেয়ে বরং কোনো একটা খোড়াকে। আরে তাই তো কাঠটা আনিয়েছি। আগে তোর পা ভাঙি, খোড়া করি, তারপর তো। এই বলে যেই না হর্ষবর্ধন চেলা কাঠ সহ গোবর্ধনের প্রতি নিজেকে পরিচালিত করেছেন, গোবর্ধন কি করে বলা যায় না, এক মুহূর্তেই সমস্ত রহস্যটা যেন সহজে বুঝে নেয়। অপদস্থ হবার অনির্বচনীয় একটা আশঙ্কা তার ভেতরে সংক্রামিত হয়ে অকস্মাৎ তাকে ভয়ানক বিচলিত করে তোলে। 3 লাফে সিঁড়ি টপকে ছাদে উঠে
চিলেকোঠায় ঢুকে সে খিল এঁটে দেয়। ধুর তোর, বাড়ির কারুর কোনো উপকার আমার দ্বারা হবার নয়, দেখি বাইরের কারোর সুবিধে মতো কিছু করা যায় কি না। এই বলে চেলা কাঠকে সুদূর পরাহত করে হর্ষবর্ধন বেরিয়ে পড়লেন। গলায় একটা রুমাল জড়িয়ে নিতে ভোলেননি। পুরোপুরি বয় স্কাউট না হতে পারুন, কেননা হাফ প্যান্ট পরা তার পক্ষে যতটা অসম্ভব, বয় হতে পারা এতখানি বয়স তার চেয়ে কিছু কম অসাধ্য নয়। তাই যতটা রয় সয় ততটাই কেবল করেছেন। রুমাল বেঁধেছেন গলায়, বিশ্বব্যাপী পরোপকারের বাসনা গলায় নিয়ে তিনি যে বেরিয়েছেন সেইটা জানানোর জন্যেই ওটা জড়ানো। বড় রাস্তার মোড়ে যখন হর্ষবর্ধন পৌঁছলেন তখন তার অন্তর্গত বিশ্বপ্রেমের নানা বেশ ভালো করেই জমাট বেঁধে গেছে। বিশ্বের হিত লালসায় তখন তিনি লালায়িত। কারো না কারো কিছু না কিছু ভালো করেই করবেন, সুযোগ পেলেই করে দেবেন এবং করেই সরে পড়বেন। কেউ টের পাবে না, জানতে পারবে না, খবরের কাগজে বিজ্ঞাপনের জয় ঢাক বাজিয়ে তা জাহির করা যাবে না। লাভের জন্য নয়, নিঃস্বার্থ পরের আর নিঃস্বের উপকার, খুব বেশি না হোক একটুও একজনের অন্তত একটাই যথেষ্ট। আজ হ্যাঁ, একটাই বা কম কি? আজ একটা ভালো কাজ, কাল হয়তো আরেকটা, পরশু আবার আরেকটা, এইভাবে বারবার এমনই করতে করতেই ভালো কাজ করার অভ্যাস হয়ে যাবে, বদভ্যাসে দাঁড়াবে শেষটায়। এই করে করেই তো মানুষ উন্নতির পথে অগ্রসর হয়। ভাবতে ভাবতে হর্ষবর্ধন একটা ফাঁকা ট্রাম দেখে উঠে পড়েন। গ্যালিফ স্ট্রিটের গাড়ি ধর্মতলা ঘুরে যাবে। এসপ্ল্যানেড পৌঁছতেই প্যাসেঞ্জার ভরে ওঠে। হর্ষবর্ধন ভাবনায় ভাবিত হতে থাকেন। কত কি ভাবনা! বাস্তবিক পরের উপকার করা কি দুঃসাধ্য ব্যাপার? কখন, কোথায়, কার উপকার করবেন, কি কি করেই বা করবেন? ফাঁক কই করবার? হঠাৎ তিনি চোখ মেলে দেখেন তার সামনের সিটে হাতখানেকের মধ্যেই একটি বয়স্ক মেয়ে কখন এসে বসেছে। তার কোলে ছোট্ট একটি শিশু। মেয়েটির রোগা লম্বা মুখ, পরিচ্ছন্ন হলেও কাপড় চোপড়ে পরিষ্কার দারিদ্র্যের ছাপ। জীবন সংগ্রামেও যে নাজেহাল হয়ে পড়েছে সেটা বেশ বোঝা যায়। দেখবা মাত্রই হর্ষবর্ধনের হৃদয়ে বিগলিত হতে থাকে। এই তো তার সুযোগ। সুযোগই বলতে গেলে মেয়েটির কবজি থেকে ময়লা একটা হাত ব্যাগ ঝুলছে। ব্যাগের মুখ খোলা। হর্ষবর্ধন তা লক্ষ্য করেন। ব্যাগের এই অর্ধদয় যোগে একটা আধুলি কিংবা একটা টাকাই হোক অনায়াসে অজ্ঞাতসারে তিনি ফেলে দিতে পারেন। বাড়ি ফিরে মেয়েটি কি আহ্লাদিতই না হবে তাহলে! অপ্রত্যাশিত অর্থের মুখ দেখে কি আনন্দই না হবে ওর! না, টাকা নয়, 5 টাকার একটা নোট তিনি গলিয়ে দেবেন। অচেনা উপকারের কথা ভেবে কি উদ্ভাসিতই না হয়ে উঠবে মেয়েটি। নিজে ভেবে নিজের মনেই পুলকিত হতে থাকেন হর্ষবর্ধন। 5 টাকার একটা নোট করতলগত করে আস্তে আস্তে তিনি সামনের দিকে ঝোঁকেন। উপকার করবার দুঃসাহসে তার বুক দূর দূর করতে থাকে। তাক বুঝে ফাঁক গলিয়ে ফেলতে যাবেন, এমন সময় একটা কান ফাটানো গলা খান খান করে উঠল, লোকটা আপনার পকেট মারছে। পাশের আসনের এক ব্যক্তি উত্তেজিত হয়ে তার দিকে আঙুল বাড়িয়ে রয়েছে। মেয়েটি আর্তনাদ করে ব্যাগ সামলে নেয়। কোলের ছেলেটি কোঁকিয়ে ওঠে। কন্ডাক্টর টিং টিং করে ঘন্টা বাজিয়ে দেয়, বিপদসূচক ঘন্টা। ট্রামের প্রত্যেকে হর্ষবর্ধনের দিকে তাকায়। হর্ষবর্ধন সঙ্গে সঙ্গে হাত টেনে নেন এবং নিজের পকেটে পুরে দেন। বোকার মতন কাজ করেন। অবশেষে সারা গাড়িতে হইচই পড়ে যায়। সবাই কথা বলতে থাকে। কেবল একজন অতি বলিষ্ঠ লোক বিনা বাক্য ব্যয় দৃঢ় মুষ্টিতে হর্ষবর্ধনের হাত চেপে ধরে। তারপর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, দেখুন তো আপনার ব্যাগ থেকে কিছু সরাতে পেরেছে কিনা।
ট্রাম থেমে যায়। হর্ষবর্ধন আমতা আমতা করেন। আমি আমি বলছি আমি বলছি বলছি আমি সেরকম কিছু না। কিন্তু কি করে তিনি খোলসা করবেন যে ঠিক উল্টোটাই তিনি করতে যাচ্ছিলেন? গাড়ির একজনও কি তার কথায় বিশ্বাস করবে? তার নোট গলানোর কথায়? না, কিছু নিতে পারেনি। মেয়েটি গজগজ করে। বেচারার পোড়া বরাত, 4টে সিকি আর 2টো পয়সা ছিল মোট, তাই রয়েছে, কিছু নিতে পারেনি। আপনি কি ওকে পুলিশে দিতে চান? কন্ডাক্টর শুধায়। চুরি তো করতে পারেনি, তবে আর পুলিশে দিয়ে কি হবে? চুরি? চুরি না। হর্ষবর্ধনের অর্ধস্ফুট গলা থেকে বেরোয়, আমি 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 ধিক ধিক। মেয়ে ছেলের পকেট মারতে গেছো? গলায় দড়ি দাও কে? কেন, আমাদের কি পকেট ছিল না? না, পকেটে কিছু ছিল না আমাদের। দাও ওকে ট্রাম থেকে ফেলে দূর করে দাও, ইত্যাদি নানান কণ্ঠ থেকে নানাবিধ বক্তব্য প্রকাশ হতে লাগলো। কন্ডাক্টরের সময় বয়ে যাচ্ছিল, ধৈর্য যায় যায়, তাই সে হর্ষবর্ধনকে তাড়া লাগায়। এই, নেমে যাও গাড়ি থেকে। এর উপরে আপিল চলে না। ট্রাম থেকে হর্ষবর্ধন নেমে গেলেন আস্তে আস্তে। প্রথম পরহিত চেষ্টায় এই বিপরীত ফল দেখে তার মেজাজ তখন খিচড়ে গেছে। তিনি বেশ ঘা খেয়েছেন এবং দোলে দুমড়ে হতাশ হয়ে গেছেন। উৎসাহের অনেকখানি তার উপে গেছে তখন। কিন্তু ভেবে দেখলে পরহিতকারীদের পথ চিরদিনই কি এমন অপ্রশস্ত, এহেন ক্ষুরোদার নয়? এই রকম কণ্টকা কীর্ণই নয় কি পৃথিবীর যেসব মহৎ লোক অকালে মহাপ্রয়াণ করেছেন? যীশু খ্রিস্ট থেকে শুরু করে যেসব মহাত্মা পরের ভালো করতে গিয়ে বেঘোরে মারা পড়েছেন, তাদের এবং হর্ষবর্ধনের ইতিহাস কি প্রায় এক নয়? আস্তে আস্তে আবার তার প্রেরণা আসতে থাকে। এইভাবে ভাবতে ভাবতে, হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশন পায়ে পায়ে পার হয়ে যান। চলতে চলতে শহর ছাড়িয়ে ক্রমে গাঁয়ের পথে গিয়ে পড়েন হর্ষবর্ধন। বেশ কিছুটা উতরে এসেছেন সন্দেহ নেই, কয়েক মাইলই হয়তো হবে। আধা শহর আধা পাড়াগার মতো একটা জায়গায় এসে পড়েছেন। হ্যাঁ, এই পাড়াগাঁই তিনি চান। গৃহলোকের সঙ্গই তার কাম্য। শহরের লোকদের মতো সন্দিগ্ধ নয়, তারাই মানুষ। কোঁচা দুরস্ত শহুরেদের মতো ওচা নয়, ওরাই ওর বাঞ্ছনীয়। এবং এই গ্রামের মধ্যে কেউ না কেউ অভাবাপন্ন থাকতে পারে। উপকৃত হবার যার উপস্থিত প্রয়োজন, হর্ষবর্ধনের সাহায্যপ্রাপ্ত হতে যে বিন্দুমাত্র বাধা দেবে না। উপকৃত হয়ে যে বাধিত হবে, ধন্যবাদ জানাবে, চিরকৃতজ্ঞ থেকে যাবে, চিরদিন হর্ষবর্ধনকে বদান্য বলে সন্দেহ করবে, শহুরে লোকেদের মতো তাকে বদ বা অন্য কিছু ঠাউরাবে না। ইতস্তত দৃষ্টি চালাতেই দেখতে পান একটি চাষার মেয়ে তরকারির মোট মাথায়, বোঝার ভারে কাতর ও কুঁজো হয়ে পথে চলেছে। তক্ষুনি তার পুরনো সংকল্প ফিরে আসে। পরের গুরুভার বহন করে হালকা করে দেবার বাসনা তার বক্ষে চাগার দেয়। হর্ষবর্ধন মেয়েটির কাছে এগিয়ে যান। স্বাভাবিক হেঁড়ে গলাকে যত দূর সম্ভব মোলায়েম করে মিঠে করে আনেন। দাও, ওই বোঝা আমায় দাও, আমি তোমার বাড়িতে বই দিয়ে আসছি। মেয়েটি সন্দিগ্ধ নেত্রে ওর দিকে তাকায় ও বলে, তুমিই বুঝি সেই লোক? আমি কি? হর্ষবর্ধন ঘাবড়ে যান। কি বলছো? পচার মার কাঁক থেকে গুড়ের নাগড়ি নিয়ে পগার পার করেছিলে তুমি তো? 7 দিনও হয়নি যে গো, এর মধ্যেই ভুলে গেছ? আমি কেন পালাবো? হর্ষবর্ধনের ধোকা লাগে। বাহ, বাড়ি বই দিয়ে আসছি এই বলে যেমন আমার গায়ে পড়ে এসেছে গো। পচার মার কান্নার 7 রাত্রির পাড়ার কারো ঘুম হয়নি আমাদের। আর বলা হচ্ছে আমি কেন পালাবো, মরে যাই আর কি। আমি নই, আমার মতো অন্য কেউ হতে পারে।
হর্ষবর্ধন আমতা আমতা করেন, গুড়ের নাগরী আমি কখনো চোখেও দেখিনি। আবার সাফাই গাওয়া হচ্ছে। ড্যাকড়া কথাকার, ডাকবো নাকি সবাইকে? ডেকে জড়ো করবো লোক? পচার মা বলছিল মানুষটার গোঁফ ছিল না, এখন দেখছি দিব্যি গোঁফ। শখ করে রাতারাতি গোঁফ লাগানো হয়েছে, পরকে ঠকাবার ফন্দি। ঠক কথাকার, দেখি তো গোঁফটা ঝুটো কি সচ্চা, টেনে ছিঁড়ে নিয়ে দিকে পচার মাকে। এই বলে সেই চাষার মেয়ে স্বহস্তে মাথার মোট অবলীলাক্রমে মাটিতে নামিয়ে রেখে তার চেয়েও আরও বেশি অবলীলাক্রমে হর্ষবর্ধনের গোফের দিকে অগ্রসর হয়। হর্ষবর্ধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। কোথায় পরের গুরুভার বহন করবেন, না সেখানে নিজেরই গুরুভার লাঘব হবার জোগাড়। উল্টো আর বলে কাকে? সর্বনাশ আসন্ন হলে পণ্ডিতেরা যেমন সম্পত্তির অর্ধেক ত্যাগ করতে দ্বিধা করেন না, হর্ষবর্ধনও তেমনি এহেন গোলযোগে কর্তব্যের গুরুভার পরিত্যাগ করে কেবলমাত্র নিজের গুরুভার বহন করেই সরে পড়েন। না, আর পরোপকার না। পরোপকারের আশা দুরাশা মাত্র, সে আশায় জলাঞ্জলি দিতে হলো। মনে মনে এইসব পর্যালোচনা করতে করতে ঊর্ধ্বশ্বাসে হর্ষবর্ধন একেবারে ৮ মাইল দূরে গিয়ে তবে হাঁপ ছাড়েন। না, প্রাণান্ত করলেন। নানাভাবেই চেষ্টা করে দেখলেন আর কিভাবে পরের উপকার তিনি করতে পারেন। অবশ্য ডুবন্ত লোককে সলিল সমাধি থেকে বাঁচানো যায়, তবে কিনা এখন হাতের কাছে তেমন ডুবুডুবু লোক কই, পাচ্ছেন বা কোথায়? আর যদি পান, হাত ধরা কাউকে পেয়েই যান, তাহলেই বা কি? সাঁতারের সহ তো জানা নেই। উঁচু মই বেয়ে উঠে প্রজ্বলন্ত ৫ তলা বাড়ির ধুমায়মান কুঠুরির ভেতর সেঁধিয়ে লেলিহান অগ্নিশিখাদের ভেদ করে ছোট্ট একটা কচি মেয়েকে উদ্ধার করে নিয়ে আসা পরোপকার হিসেবেই বা এমন মন্দ কি? পরোপকারের বাড়াবাড়িই বলা যায়। বরং মইটই পায়ের কাছে রেখে আড়ালে আবডাল থেকে সুবিধে মতো একটা বাড়িতে আগুন লাগিয়ে পরোপকার করবার সুবর্ণ সুযোগ একটা সৃষ্টি করা তার পক্ষে খুব যে কঠিন তা নয়। কিন্তু যেমন সুবিধে এলেও হাতের লক্ষ্মী পায়েই তাকে ঠেলতে হবে। পায়ের মইয়ে হাত দিতেও পারবেন না। বাধ্য হয়ে নিতান্ত দুঃখের সঙ্গেই ওই পরোপকারে তাকে বঞ্চিত থাকতে হবে। কেবল বঞ্চিত না, প্রবঞ্চিত বলা উচিত। এই দেহ নিয়ে মইবে ওঠা কি তার সাধ্য? সাধ্য তার ওই বপুকে ঠেলে তোলা কোনো পার্থিব মইয়ের ক্ষমতা? না, এ জাতীয় পরোপকার স্পৃহা তার সংবরণ করাই সমীচীন। এসব তার নাগালের বাইরে। না, আর পরোপকার নয়। কাল থেকে ফের তিনি মাছের ঝোল ভাতে ফিরে যাবেন, চিরপুরাতন সেই সাবেক জীবনে প্রত্যাবর্তন করবেন। পৃথিবী পড়ে পড়ে পচুক, মানুষরা সব গোল্লায় যাক, তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ফিরেও তাকাবেন না তিনি। পরোপকারের জন্য প্রাণ দিতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু তার বেশি, প্রাণদানেরও বেশি এগুতে তিনি অপারক। কিছুতেই তিনি গোপ বিসর্জন দিতে পারবেন না। প্রাণান্ত হতে সক্ষম হলেও গোফান্ত হতে তিনি একান্তই নারাজ। তাতে কারো পরোপকার হলো চাই নাই হলো।